বলবার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ পিপসের সিনিয়র রিসার্চ ফেলো শওকত মুনিরকে। মিস্টার শওকত মুনির। ধন্যবাদ জিল্লুর ভাই। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। যে প্রসঙ্গে আজকে আমরা এখানে আলোচনা করছি যে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, আইন শৃঙ্খলা প্রসঙ্গ, আমি প্রথমে যে কথাটা বলবো, যেটা নুরুল হক নূর খুব সুন্দরভাবে বলেছেন, যে এখানে শুধু ছাত্র নাগরিকের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে পুলিশের যে অ্যাট্রসিটিস, শুধু সেটা নিয়ে আমাদের দেখলে হবে না। সেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং সেটা আমাদের আলোচনা করতে হবে, কিন্তু এই 16 বছর ধরে কিন্তু এই ট্রেন্ডটা চলে আসছে। আমরা যে ঢাকা শহরে একটা মিলনায়তনে বসে পুলিশ রিফর্ম বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা, এমনকি গোয়েন্দা সংস্থা নিয়ে কথা বলতে পারছি, এটাই একটা অবিশ্বাস্য ব্যাপার। আমরা 16 বছর ধরে দেখেছি যে ক্রমাগত পুলিশ বাহিনীকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী, শুধু পুলিশ বাহিনী না, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি দলের, একটি ব্যক্তির, তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে এবং এক একটা করে নির্বাচন গেছে, সেই প্রয়োগের মাত্রাটা আরো বেড়েছে। আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলাম যেখানে পুলিশের কর্তা ব্যক্তিদেরকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, এমন কোনো কোনো ক্ষেত্রে মন্ত্রীদের থেকে বেশি মর্যাদা দেওয়া হতো। আমরা সবাই নিজেরাই দেখেছি এটা। সো এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা প্রায়শই একটা কথা আজকাল শুনে থাকি যে নেভার এগেন, যে আমরা আর কোনোদিন ওই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে ফিরে যাব না, আমরা কোনোদিন ওই ধরনের একটা পরিস্থিতিতে ফিরে যাব না। বাট সেটা যদি করতে হয় তাহলে শুধুমাত্র রিফর্ম না, আমাদের একটা কালচারাল চেঞ্জ আনতে হবে। বাংলাদেশের ঐতিহাসিক বিভিন্ন ঘটনার কারণে হোয়াট উই হ্যাভ ইন বাংলাদেশ ইজ এ মিলিটারাইজড পুলিশ ফোর্স। এখানে বিশেষ করে গত 16 বছরে ক্রমাগতভাবে পুলিশ বাহিনীর পক্ষ থেকে পাল্লা দেওয়া হয়েছে যে আরো কিভাবে তারা নিজেদেরকে আরো মিলিটারাইজ করতে পারে। পুলিশ যদি জনগণের বন্ধু হয়, তাহলে যখন পুলিশ থানার সামনে লাইট মেশিন গান এবং স্যান্ডব্যাগ দিয়ে পুলিশ বাহিনী পজিশন নিয়ে বসে থাকে, তারা কিন্তু জনগণের বন্ধু হতে পারবে না। বিকজ আপনি যখন থানাতে একটা কোনো লেজিটিমেট রিজনে যাচ্ছেন, আপনি গিয়ে দেখছেন যে লাইট মেশিন গান নিয়ে বালির বস্তা দিয়ে পুলিশ বাহিনীর সদস্যরা পজিশন নিয়ে বসে আছে। এটা তো কোনো যুদ্ধক্ষেত্র না। থানাকে প্রোটেক্ট করার জন্য কিছু সার্টেন মেজার্স নেওয়া যেতে পারে, বাট সেটার জন্য লাইট মেশিন গান লাগানোর আমি কোনো প্রয়োজন দেখি না। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সেনাবাহিনী সেনাবাহিনীর জায়গায়, পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর জায়গায়। পুলিশ বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্তর্গত একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের লিগ্যাল বেসিস, তাদের কর্মকাণ্ড, তাদের হিস্ট্রি সবকিছু ভিন্ন। এখন যদি আমরা সবসময় সেনাবাহিনীর সাথে পুলিশ বাহিনীকে কম্পেয়ার করি, সেটা পদায়নের ক্ষেত্রে হোক, ইউনিফর্মের ক্ষেত্রে হোক, কালচারের ক্ষেত্রে হোক, অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে হোক, তাহলে তো হবে না। তাহলে আমরা সেটাকে কমিউনিটি বেসড একটা অর্গানাইজেশন থেকে আমরা এটাকে একটা প্যারামিলিটারি অর্গানাইজেশনে টার্ন করে ফেলেছিলাম। এই বিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। পুলিশ বাহিনীর অস্ত্রশস্ত্রের ক্ষেত্রে কি ধরনের অস্ত্র প্রয়োজন সেটা আমাদের দেখতে হবে, এবং তারপরে আসি হচ্ছে র্যাব বা অন্যান্য যে বিশেষায়িত বাহিনীগুলো আছে সেগুলোর বিষয়। হ্যাঁ, বাংলাদেশের সিকিউরিটি নিডস এর ক্ষেত্রে, বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর ক্ষেত্রে আমাদের অবশ্যই পুলিশের আয়তন, পুলিশের কলেবর, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। বাট এতগুলো ইউনিট, এতগুলো স্পেশালাইজড ইউনিটের কি প্রয়োজন আছে কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে। আমি যদি কাউন্টার টেররিজমের ক্ষেত্রে কথা বলি, এটা নিয়ে আমি বেশ কয়েক বছর ধরে কাজ করেছি। এখানে কাউন্টার টেররিজম ইউনিট আছে, আবার এখানে অ্যান্টি টেররিজম ইউনিট আছে, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে, আবার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট আছে। সো এখানে কার যে কি কাজ সেটাই এখনো স্পষ্ট না। এর ফলে কি হয় যে এক ধরনের কন্টেস্ট তৈরি হয়। সিটিটিউ যদি বলে যে এখানে আমরা আজকে জঙ্গি আস্তানা আবিষ্কার করলাম, পরের দিনই এটিও ওখানে আরেকটা জায়গায় গিয়ে বলবে আমরাও জঙ্গি আস্তানা আবিষ্কার করলাম। এটা ফ্যাসিবাদী ব্যবস্থাতে পিটিং ওয়ান এগেইনস্ট দি আদার খুব বেনিফিশিয়াল একটা ব্যাপার ছিল। বাট নতুন বাংলাদেশে, বাংলাদেশ 2.0 যেটা, বা বর্ষা বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ, সেখানে কি এই ধরনের একটা কালচারের প্রয়োজন আছে কিনা সেটা আমি বিশেষভাবে এটা উল্লেখ করতে চাই। তাই পুলিশ রিফর্ম বা পুলিশের স্ট্রাকচারের দিকে আমাদের খেয়াল দিতে হবে যে আমাদের কতগুলো স্পেশালাইজড ইউনিট প্রয়োজন, এবং সেটা কি আমাদের ওভারঅল থ্রেটস,
ওভারঅল সিকিউরিটি সিচুয়েশনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। বাট আমি শুধুমাত্র পুলিশ বাহিনীর এখানে বিরোধিতা বা সমালোচনা করে আমার বক্তব্য শেষ করতে চাই না, তাদেরও যে বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া আছে সেগুলোও দেখতে হবে। আমাদের একজন ছাত্র বন্ধু একটু আগে বলেছেন যে একই পুলিশ ভিআইপি প্রোটোকলে ডিউটি করছে, একই পুলিশ তদন্ত করছে, তার মোটরসাইকেলে পেট্রোলের কোনো পয়সা নাই, সে যে ডিউটিরত অবস্থায় খাবে সেটার কোনো পয়সা নাই, সেগুলোও তো আমাদের দেখতে হবে। তারা তো আমাদেরই দেশের মানুষ, তাই না? এই সাথে আমি বলবো যে আমরা পুলিশ মহাপরিদর্শক এবং র্যাবের ডিজির কাছ থেকে অ্যাপোলজি দেখেছি, সেটা আমি বলবো নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, কারণ আমাদের কালচারে দোষ স্বীকার করে অ্যাপোলজি দেওয়ার কালচার এই অন্তত এশিয়া প্যাসিফিক অঞ্চলে খুব বিরল। তো সেখানে যে এই ধরনের একটা অ্যাপোলজি এসছে সেটাও প্রশংসনীয়। আমরা চাইবো অন্যান্য সংস্থারাও এটার ব্যাপারে রিফ্লেক্ট করবেন যে তাদেরও অ্যাপোলজি দেওয়ার প্রয়োজন আছে কিনা। শেখ হাসিনা নিজে নিজে ফ্যাসিবাদী শাসক হয়নি, আওয়ামী লীগ নিজে নিজে একটি ফ্যাসিবাদী দল হয়নি। ফ্যাসিবাদের দোসররা যারা সুশীল সমাজ, একাডেমিয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সমাজের প্রত্যেক স্তরে অবস্থিত ছিল, তাদেরকে খুঁজে বের করতে হবে। গতকাল আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি জিল্লুর ভাই, আজকেও আবার দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, গতকালের ফ্যাসিবাদীরা যে আজকে বিপ্লবী হয় সেটা আমার মনকে পীড়া দেয়। আমরা যারা বর্ষা বিপ্লবে ছাত্র নাগরিকের এই আত্মত্যাগ দেখেছি, আমরা যে 16 বছর থেকে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমাদেরকে কাজ করতে হয়েছে, আপনাকে করতে হয়েছে, আমাদের সবাইকে করতে হয়েছে, আমরা যখন দেখি গতকালের ফ্যাসিবাদীরা বেশভূষা বদলে আজকে বিপ্লবী হবার চেষ্টা করছে, সেটাকে আমাদের চিহ্নিত করতে হবে। না হলে একটা বর্ষা বিপ্লব হয়েছে, ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, আবার কিন্তু আমাদের বিপ্লব করতে হবে। আর কতগুলো সাইদ এবং মুগ্ধকে আমরা হারাবো। তাই শুধুমাত্র আমরা এখানে এখন রিফর্মের কথা বলছি, অনেক লফটি আইডিয়ালস আমাদের সামনে, ভালো কথা, কিন্তু এই জিনিসটা যাতে কার্যকরী হয়, সাস্টেনেবল হয়, সেজন্য আমাদের কাজ করতে হবে। আপনি এখানে গোয়েন্দা সংস্থার কথা এনেছেন, এখানে একটা বড় বিষয়ের এখন পর্যন্ত কথাটা উঠেনি, আমি এটার অবতারণা করতে চাই। পৃথিবীর সব দেশের ন্যায় বাংলাদেশেরও প্রচুর সিকিউরিটি নিডস আছে। বাংলাদেশের সামনে একটা কঠিন জিওপলিটিক্যাল এবং জিও স্ট্র্যাটেজিক ক্রস রোড অপেক্ষা করছে। আমাদের অবশ্যই শক্তিশালী গোয়েন্দা সংস্থা প্রয়োজন, কিন্তু গোয়েন্দা সংস্থা যাতে কোনো সময় ফ্যাসিবাদের বা শাসক গোষ্ঠীর একটা টুলে পরিণত না হয়, সেটা আমাদের এনশিওর করতে হবে। এবং সেটার জন্য যেটা দরকার সেটা হলো জবাবদিহিতা, পার্লামেন্টারি ওভারসাইট এবং বেটার রেগুলেশন, যেটা আমরা কখনো এর আগে দেখিনি। এবং আমাদের দেশে আপনি প্রথমে বলেছেন যে আমরা যে একটা পুলিশ স্টেটে পরিণত হয়েছিলাম, যেখানে আপনি একজন চিন্তাশালা বা একটা সাংবাদিক কর্মকর্তা হিসাবে একজন সাংবাদিককে অহরহ বিভিন্ন সংস্থা থেকে ফোন করে হুমকি দেওয়া হতো, তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হতো, বা হয়তো নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে রাখা হতো। এই কালচার আমাদেরকে অবসান করতে হবে। আমরা যদি গণতন্ত্রের কথা বলি, মুক্ত চিন্তার কথা বলি, তাহলে আমাদেরকে এই জিনিসগুলোকে সবার আগে নজর দিতে হবে। এবং আবারও আমি আমার পূর্ববর্তী বক্তার কথার জের ধরে বলতে চাই যে আমরা যতই সংস্কারের কথা বলি না কেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর বাই-ইন এখানে না আসছে, ততক্ষণ পর্যন্ত সংস্কার সাস্টেনেবল হবে না। এবং বাংলাদেশ টেকনোক্র্যাটিক অবস্থাতে বেশি দিন চলতে পারে না, এটা রিয়ালিটি। আমাদের অনেক রকম আইডিয়াস থাকতে পারে, বাট রিয়ালিটি হলো বাংলাদেশ চলবে গণপ্রতিনিধিদের মাধ্যমে, রাজনৈতিক সরকারের মাধ্যমে। এটাই আমাদের বাস্তবতা। ধন্যবাদ।